প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী। এই অধ্যায় থেকে আর যে অঙ্কটি করাবো সেটি চট্টগ্রাম বোর্ডে 2024 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা, প্রথমে অঙ্কটি আগে পড়ে আসি। 2023 সালের 31 ডিসেম্বর তারিখে নিপা ট্রেডার্সের হিসাব বই থেকে নিম্নোক্ত তথ্যবলী নেওয়া হয়েছে। এরপর দেখেন, 1 নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 56,000, 2 আদায়ের জন্য প্রেরিত 15,000 টাকা, 25,000 টাকা ও 30,000 টাকার মোট 3টি চেকের মধ্যে প্রথম চেকটি আদায় হয়েছে। 3 20,000 টাকার ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। 4 ব্যাংক দেনাদার হতে 24,000 টাকা আদায় করেছে, যা নগদান বইতে লেখা হয়নি। 5 ব্যাংক কর্তৃক বিমার কিস্তি পরিশোধ 7,000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। 6 ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 3,000 টাকা এবং ধার্যকৃত চার্জ 1,500 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। প্রথমে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী কি সেটা জেনে নিই। ব্যাংক সমন্বয় বিবরণী হলো আমরা যে ব্যাংকের সাথে যে লেনদেন করি তার ফলে আমাদের বাড়ির বইতে আমরা একটা বই সংরক্ষণ করি, যার নাম হলো নগদান বই। আর ব্যাংক তার বইতে যে সংরক্ষণ করে তার নাম হলো পাস বই বা ব্যাংক বিবরণী। তো এই দুই বইয়ের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে পার্থক্য পরিলক্ষিত হয়, তার জন্যই মূলত এই ব্যাংক সমন্বয় বিবরণী করা হয়। তো এখানে দেখেন, করণীয় কতে বলা হয়েছে ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করো। ডেবিট মেমোরেন্ডাম বলতে বোঝায় ব্যাংক তার হিসাব বই থেকে যে পরিমাণ টাকা আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে রাখে বা বিয়োগ করে তাকেই মূলত ডেবিট মেমোরেন্ডাম বলা হয়। তো এখানে আমাদের করণীয় কতে ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তো ডেবিট মেমোরেন্ডামের জন্য আমাদের এখানে প্রথমে দেখেন 5 নম্বর, ব্যাংক কর্তৃক বিমার কিস্তি পরিশোধ 7,000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। তার মানে ব্যাংক বিমার কিস্তি পরিশোধ করেছে, তার মানে এই টাকা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে যে হিসাব আছে তার থেকে কি করবে, কেটে নেবে। তাহলে এটা ডেবিট মেমোরেন্ডাম। তাহলে আমরা এখানে লিখব যে ব্যাংক কর্তৃক বিমার কিস্তি পরিশোধ। তার আগে দেখেন করণীয় ক, ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয়। তো আমরা এবার লিখব যে ব্যাংক কর্তৃক বিমার কিস্তি পরিশোধ, বিমার কিস্তি পরিশোধ। তো ব্যাংক কর্তৃক বিমার কিস্তি পরিশোধ 7,000 টাকা আমরা প্রথম টাকার ঘরে লিখলাম। এরপরে দেখেন পরের লেনদেন, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, যেটা আমাদের হিসাব থেকে কেটে রাখে। তাহলে ব্যাংক ধার্যকৃত চার্জ বলে আমরা লিখব ব্যাংক ধার্যকৃত চার্জ। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 1,500 টাকা, 1,500। তো এই দুইটাই হলো আমাদের ডেবিট মেমোরেন্ডাম। তো এই দুইটা যোগ করলে আমাদের আসছে হলো 8,500 টাকা। তার মানে আমাদের ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ হলো 8,500 টাকা। এবার খতে দেখেন বলা হয়েছে যে আমানতকারীর বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। তার মানে আমাদের বইতে যে লেনদেনগুলো আমরা হিসাবভুক্ত করব তার জাবেদা। তো আমরা যেগুলো হিসাবভুক্ত করিনি সেগুলোই এখন আমাদের জাবেদা করতে বলা হয়েছে। তার মানে ব্যাংক যে লেনদেনগুলো সম্পন্ন করেছে তার জন্য আমাদের বইতে আমরা যে হিসাব রক্ষণ করব মানে লিখব সেইগুলোই। তো এখানে দেখেন আমাদের প্রথমে 1 2 আসবে না, এরপরে 3 আসবে না। 4 নম্বর দেখেন, ব্যাংক দেনাদার হতে 24,000 টাকা আদায় করেছে, যা নগদান বইতে লেখা হয়নি। তার মানে যেগুলো নগদান বইতে লেখা হয়নি মূলত সেইগুলোরই আমরা এখন জাবেদা দেব। আর সেইগুলো জাবেদা দেওয়াই মানে আমানতকারীর বইতে জাবেদা। তো প্রথমে দেখেন, ব্যাংক যে দেনাদারের নিকট হতে টাকা আদায় করেছে তার আমরা পক্ষ বের করে নেব। ঠিক এইভাবে মানে ব্যাংক কর্তৃক দেনাদারের নিকট হতে আদায়, তার মানে কে আদায় করলো, ব্যাংক। তার মানে ব্যাংক আদায় করে আমাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের সাথে কি যোগ করলো। তার মানে আমাদের ব্যাংক হিসাবে একটি পক্ষ। আরেকটি পক্ষ হলো ব্যাংক কার কাছ থেকে আদায় করলো, আমাদের দেনাদারের কাছ থেকে। তাহলে আরেকটি পক্ষ হলো দেনাদার। তো আমরা প্রথমে আগে পক্ষ দুইটা লিখে নিই। দেখেন 2000, আমরা সালটাও এখানে লিখে নিই 2023। এরপর আমাদের ডিসেম্বর 31। যেহেতু আমরা এখানে নির্দিষ্ট একটা ডেটে হিসাবগুলো করছি, সেটা হলো 31 ডিসেম্বর, সেজন্য আমরা প্রত্যেকটা লেনদেনের জন্য একই তারিখ লিখব। এরপরে দেখেন আমরা পক্ষ দুইটা পেয়েছিলাম, ব্যাংক হিসাব একটি পক্ষ, তাহলে আমরা এখানে লিখলাম ব্যাংক হিসাব। আরেকটি পক্ষ হলো আমরা যেহেতু দেনাদারের কাছ থেকে টাকা আদায় করছি মানে প্রাপ্য হিসাব, তাহলে আরেকটি পক্ষ হলো প্রাপ্য হিসাব। এবার দেখেন আমরা জানি ব্যাংক সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এই লেনদেনের ফলে আমাদের ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তাই এখানে ব্যাংক হিসাব ডেবিট। অপরপক্ষে আরেকটি পক্ষ হলো প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব, প্রাপ্য হিসাব সম্পদ। আর আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ক্রেডিট, বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। যেহেতু এই প্রাপ্য হিসাব আমাদের এখানে কী আছে, হ্রাস পাচ্ছে। আর আমরা জানি সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, তাই এখানে প্রাপ্য হিসাব কী হবে, ক্রেডিট। টাকা হবে 24,000 টাকা। এরপর দেখেন বলেছে ব্যাখ্যার প্রয়োজন নেই, এই জন্য আমরা ব্যাখ্যা দেব না।
এবার পরের লেনদেন দেখেন বলা হয়েছে ব্যাংক কর্তৃক বিমার কিস্তি পরিশোধ, তার মানে ব্যাংকের মাধ্যমে বিমার কিস্তি পরিশোধ করলাম। তাহলে কি পরিশোধ করা হলো? বিমার কিস্তি। তাহলে বিমার কিস্তি একটি পক্ষ, মানে বিমা খরচ। আরেকটি পক্ষ হলো যে কার মাধ্যমে পরিশোধ করলাম? চেকের মাধ্যমে, মানে ব্যাংক কর্তৃক। তাহলে ব্যাংক হিসাব আরেকটি পক্ষ। তাহলে আমরা এখানে দুটি পক্ষ পেয়ে গেলাম ওই একই তারিখে। আমরা একটি লিখব বিমা খরচ হিসাব, আরেকটি হলো ব্যাংক হিসাব। তো এখানে দেখেন বিমা খরচ, আমরা জানি খরচ বৃদ্ধি পেলে ডেবিট, এই লেনদেনের ফলে আমাদের বিমা খরচ বৃদ্ধি পাচ্ছে, তাই বিমা খরচ হিসাব ডেবিট। আরেকটি পক্ষ হলো ব্যাংক হিসাব, আমরা জানি ব্যাংক সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। যেহেতু ব্যাংক এখানে আমাদের ব্যাংকের টাকা হ্রাস পাচ্ছে, কারণ সম্পদ হ্রাস পাচ্ছে, তাই এখানে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। টাকা হবে 7,000 টাকা। এবার দেখেন তার পরের লেনদেনে কি বলা হয়েছে? তার পরের লেনদেনে বলা হয়েছে যে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, তার মানে আমাদের ব্যাংকে যে টাকা জমা আছে তারপরে ব্যাংক আমাদেরকে সুদ দিয়েছে, এর ফলে আমাদের ব্যাংকে যে টাকা ছিল সেটা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তার মানে ব্যাংক হিসাব একটি পক্ষ, আর ব্যাংক আমাদেরকে কি দিল? সুদ দিল। তাহলে ব্যাংক সুদ হিসাব আরেকটি পক্ষ। তাহলে আমরা পক্ষ দুইটা এখানে লিখে নেব, একটি হলো ব্যাংক হিসাব, আরেকটি হলো ব্যাংক সুদ হিসাব, ব্যাংক সুদ হিসাব। এবার দেখেন ব্যাংক সম্পদ, সম্পদ আমরা জানি বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, এই লেনদেনের ফলে আমাদের ব্যাংক সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তাই ডেবিট। আর অপরপক্ষে ব্যাংক সুদ আয় হিসাব, আমরা জানি আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। যেহেতু আমাদের এখানে ব্যাংক সুদ আয় বৃদ্ধি পাচ্ছে, তাই এখানে আমাদের ব্যাংক সুদ হিসাব ক্রেডিট হবে। টাকা হবে 3,000 টাকা। এবার দেখেন পরের লেনদেনে বলা হয়েছে যে ধার, ওই একই তারিখে মানে একই নাম্বারে দেখেন ধার্যকৃত চার্জ, তার মানে ব্যাংকে লেনদেন করার ফলে ব্যাংক আমাদের হিসাব থেকে একটা পরিমাণ টাকা কেটে নিয়েছে চার্জ বাবদ। তাহলে কি এটা কি এক ধরনের খরচ, তাহলে সেই খরচটার নাম কি? ব্যাংক চার্জ। তাহলে ব্যাংক চার্জ হিসাবে একটি পক্ষ, যেহেতু আমাদের হিসাব থেকে কেটে নিচ্ছে, তার মানে আমার ব্যাংক সম্পদের হ্রাস পাচ্ছে, তাহলে ব্যাংক হিসাব আরেকটি পক্ষ। তাহলে আমরা এখানে ওই একই তারিখে আমরা এখানে লিখলাম একটি হলো ব্যাংক চার্জ, যেহেতু ব্যাংক চার্জ আমাদের হিসাব থেকে কেটে নিচ্ছে, আরেকটি পক্ষ হলো কি? ব্যাংক হিসাব। এবার দেখেন ব্যাংক চার্জ খরচ, আমরা জানি খরচ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, এই লেনদেনের ফলে আমাদের একটা খরচ বৃদ্ধি পাচ্ছে, তাই এখানে ব্যাংক চার্জ হিসাব আমরা এখানে ডেবিট করব। আর অপরপক্ষে ব্যাংক সম্পদ হ্রাস পেলে মানে বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, আমাদের ব্যাংক সেই যে সম্পদ সেটাও এখানে কি আছে? হ্রাস পাচ্ছে, কারণ ব্যাংক কেটে রাখছে চার্জ বাবদ, তাহলে আমার ব্যাংক সম্পদ হ্রাস পাচ্ছে, তাই ব্যাংক হিসাব এখানে ক্রেডিট হবে। টাকা হবে 1,500। এই ছিল আমাদের খ প্রশ্নের উত্তর। এবার গতে দেখেন বলা হয়েছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে একক জের পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। তো প্রথমে আমরা জেনে নিই একক জের পদ্ধতি কি। একক জের পদ্ধতি বলতে বোঝায় যে আমরা যে কোনো একটি বইয়ের তথ্য নিয়ে অঙ্ক শুরু করব, আর বিপরীত আরেকটি বইয়ের তথ্য পাবো। তার মানে আমরা যে বই নিয়ে শুরু করব সেই বইতে যদি কম থাকে তাহলে যোগ, আর সেই বইতে যদি বেশি থাকে তাহলে বিয়োগ, কোনো লেনদেনের ফলে। তো সেইভাবে আমরা পরে যে নিচেই আর একটা বইয়ের তথ্য পাবো। যদি আমরা এখানে নগদান বই নিয়ে শুরু করি তাহলে নিচেই যে বইয়ের উদ্বৃত্ত পাবো সেটা হলো পাস বই বা ব্যাংকের বই। আবার যদি ব্যাংকের বই নিয়ে শুরু করি তাহলে আমরা ব্যাংকের নিচেই আমরা পাবো নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত। আর এখানে দেখেন আমাদের উপরেই দেখেন প্রথমে দেওয়া আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 56,000, তার মানে আমরা নগদান বই নিয়েই অঙ্কটা শুরু করব। এখন দেখেন যে কোনো লেনদেনের ফলে এই নগদান বইতে যদি কম থাকে তাহলে যোগ হবে, আর যদি বেশি থাকে তাহলে বিয়োগ হবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা লিখে নেব নগদান বই অনুযায়ী, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। তো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আমাদের প্রথমে দেখেন 56,000 টাকা, আমরা এখানে লিখে নিলাম। এরপরে দেখেন এই বইয়ের সাথে আমরা কিছু যোগ করব আর কিছু বিয়োগ করব। তো আমরা সেইভাবে আমরা যোগ বিয়োগ দুইটা ধাপে এখানে ভাগ করে নেব। এখন কোনগুলো বিয়োগ হবে আর কোনগুলো যোগ হবে সেটাই বোঝার বিষয়। তো এখানে দেখেন প্রথমে আমাদের 2 নম্বরে বলা হয়েছে যে আদায়ের জন্য প্রেরিত 15,000 টাকা, 25,000 টাকা ও 30,000 টাকার মোট 3টি চেকের মধ্যে প্রথম চেকটি আদায় হয়েছে। তার মানে আমরা একটা চেক পেয়েছিলাম দেনাদারের কাছ থেকে বা যে কোনো ব্যক্তির কাছ থেকে যাই হোক, তো এই চেকটি আমরা ব্যাংকে জমা দিয়েছিলাম। তার মানে তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে আমার অ্যাকাউন্টে যোগ হবে, এই নিয়েতেই আমরা ব্যাংকে টাকা জমা দিয়েছিলাম, মানে আদায়ের জন্য জমা দিয়েছিলাম। কিন্তু ব্যাংক মাত্র প্রথম চেকটি আদায় করেছে, মানে 15,000 চেকটি আদায় করেছে। এখনও দেখেন 25,000 আর 30,000 টাকার চেক, তার মানে 55,000 টাকার মোট 55,000 টাকার দুটি চেক এখনও আদায় করতে পারেনি। তো এখন বিষয় হলো ঠিক এইভাবে চিন্তা করতে হবে, আমি যখন আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছিলাম তখন কিন্তু আমার বাড়ির বইতে যোগ করেছিলাম। কেন? আমি ভেবেছিলাম
যে ব্যাংক এটা আদায় করে ফেলবে এই জন্য। তো ব্যাংক যেহেতু আদায় করতে পারেনি এখনও, হয়তো পরে আদায় করবে বা ফেরত দেবে, এমন একটা কিছু হবে, তো সেই কথা কিন্তু এখানে বলা নেই। তার মানে এখন আমরা যেহেতু আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছি, তার মানে আমাদের বাড়ির বইতে যোগ করেছি, তার মানে আমার বাড়ির বইতে বেশি আছে। আর যেহেতু ব্যাংক এখনও আদায় করতে পারেনি, তার মানে আমার ব্যাংকের বইতে কম আছে। যেহেতু আমরা বাড়ির বই নিয়ে শুরু করেছি, বাড়ির বইতে বেশি আছে, তাই আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখব বিয়োগ 1 নম্বর দিয়ে জমাকৃত চেক আদায় হয়নি। আমরা লিখব জমাকৃত চেক আদায় হয়নি। তো জমাকৃত চেক আদায় হয়নি কত টাকা দেখেন, মোট 25,000 আর 30,000। আমরা এখানে ব্র্যাকেটে দেখাই দিই, 25,000 আর 30,000, মোট 55,000 টাকা। তাহলে আমরা এখানে টাকার ঘরে 55,000 টাকা লিখলাম। এইবার দেখেন 2-3 তারিখে দেখেন বলা হয়েছে যে 20,000 টাকার ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। তার মানে আমরা একজন পাওনাদারকে চেক দিয়েছিলাম, পাওনাদার বা যে কোনো ব্যক্তিকে চেক দিয়েছিলাম, কিন্তু সেই চেক তিনি ব্যাংকে এখনও উপস্থাপন করেননি, তার মানে ব্যাংক থেকে তুলে নেয়নি। তো যখন আমি মানে চেক ইস্যু করেছিলাম, তখন আমার বাড়ির বইতে কিন্তু আমি বিয়োগ করেছিলাম, তার মানে আমার বাড়ির বইতে কম আছে। যেহেতু ব্যাংক থেকে তিনি উপস্থাপন করেনি, তার মানে ব্যাংকে এখন যা ছিল তাই আছে, তার মানে ব্যাংকে বেশি আছে, বাড়ির বইতে কি আছে, কম আছে। যেহেতু বাড়ির বইতে কম আছে, তাই আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। আর আমরা এখানে 1 নম্বর দিয়ে লিখব যে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। আমরা লিখলাম ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, ব্যাংকে উপস্থাপিত হয়নি। তো ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি কত টাকা, 20,000 টাকা। তো আমরা এখানে প্রথম টাকার ঘরে 20,000 টাকা লিখে নিলাম। এটা গেল আমাদের 3 নম্বর লেনদেন। এবার 4 নম্বর দেখেন, ব্যাংক দেনাদার হতে 24,000 টাকা আদায় করেছে। তার মানে ব্যাংক আদায় করেছে, তার মানে যখনই ব্যাংক আদায় করেছে তখনই ব্যাংক কী করেছে, যোগ করেছে। কিন্তু আমাদের বাড়ির বইতে আমরা এখনও লিপিবদ্ধ করিনি। যেখানে লেখা আছে যা নগদান বইতে লেখা হয়নি, তার মানে আমাদের বাড়ির বইতে এখনও যোগ করিনি, তার মানে বাড়ির বইতে কি আছে, কম আছে। তাহলে আমরা এখন কি করব, যোগ করব। তাহলে লিখব ব্যাংক দেনাদার থেকে আদায় করেছে। 2 নম্বর দিয়ে আমরা লিখব ব্যাংক দেনাদার হতে আদায় করেছে, ব্যাংক দেনাদার হতে আদায় করেছে। আরেকটু ভালো হয় যে ব্যাংক দেনাদার হতে আদায় করেছে যা নগদানভুক্ত হয়নি। তো অত না লিখলেও হবে, এইভাবে সংক্ষেপে যতটা লেখা যায়, ব্যাংক দেনাদার হতে আদায় করেছে। টাকা হলো 24,000 টাকা, আমরা এখানে 24,000 টাকা লিখলাম। এবার দেখেন এর পরের লেনদেন দেখেন বলা হয়েছে ব্যাংক কর্তৃক বিমার কিস্তি পরিশোধ। তার মানে ব্যাংক আমাদের একটা কিস্তি পরিশোধ করেছে, তার মানে ব্যাংক কী করেছে, বিয়োগ করেছে, তার মানে ব্যাংকের টাকা কী গেলো, কমে গেল। আর এটা এখন দেখেন আমরা যা নগদান বইতে লেখা হয়নি, তার মানে আমাদের বই থেকে আমরা বিয়োগ করব, সেটা করিনি। তাহলে আমাদের বইতে কি আছে, বেশি আছে। যেহেতু আমাদের বইতে বেশি আছে, তাহলে আমরা এখন কি করব, বিয়োগ করব। তাহলে লাগবো ব্যাংক কর্তৃক বিমার কিস্তি পরিশোধ, ব্যাংক কর্তৃক বিমার কিস্তি পরিশোধ। তো ব্যাংক কর্তৃক বিমার কিস্তি পরিশোধ 7,000 টাকা, আমরা এখানে প্রথম টাকার ঘরে লিখলাম। এবার দেখেন বলা হয়েছে যে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ। তার মানে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ বলতে বোঝায় আমাদের যে ব্যাংকে টাকা জমা আছে সেই টাকার উপর ব্যাংক সুদ দিয়েছে, তার মানে আমাদের ব্যাংকের টাকার সাথে কি করলো, যোগ করে দিল। কিন্তু আমরা তো জানি না, কারণ নগদান বইতে লেখা হয়নি, তার মানে আমাদের বাড়ির বইতে আমরা এখনও কি করিনি, যোগ করিনি। যেহেতু এটা বাড়ির বইতে কি আছে, কম আছে, তাহলে আমরা এখন কি করব, যোগ করব। তাই লিখব যে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ কত, 3,000 টাকা। তাহলে আমরা এখানে টাকার ঘরে 3,000 টাকা লিখলাম। এবার দেখেন সর্বশেষ যেটা ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, তার মানে ব্যাংকে লেনদেন করার ফলে একটা খরচ হয়েছে, সেটা ব্যাংক আমাদের হিসাব থেকে কি কেটে নিয়েছে, তার মানে আমাদের হিসাব থেকে কি করেছে, বিয়োগ করেছে। কিন্তু নগদান বইতে লেখা হয়নি, মানে আমাদের যে বাড়ির বই আছে সেটাতে আমরা এখনও লিখিনি, তার মানে আমাদের বাড়ির বইতে লিখলে কী করতাম, বিয়োগ করতাম। তো এখনও যেহেতু সেই কাজটা করিনি, তার মানে বাড়ির বইতে বেশি আছে, তাই আমাদের কী করতে হবে, এখন বিয়োগ করতে হবে। তাহলে আমি এখানে লিখব যে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। তো ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ কত, 1,500 টাকা। এবার দেখেন আমাদের আর কোনো লেনদেন নেই, তাহলে আমরা কি করব, এবার সকল লেনদেনের যে টাকা এটা যোগ করব। তো এই পাশে দেখেন যোগ করলে আমাদের হয় কত, 47,000 হবে, 20,000 আর 24,000, 44,000 আর 3,000 কত, 47,000।
এবার এই 47,000 56,000-এর সাথে যোগ করব, যোগ করলে হয় আমাদের 1,03,000। আর এদিকে বিয়োগের মোট টাকা আছে 55,000, 7,000 আর 1,500, তার মানে 63,500। এই 63,500 আমরা এই 1,03,000 থেকে বিয়োগ করব, তার মানে 39,500। এইবার এইটা আমরা কি করব, ক্লোজ করে দেবো। আর এইটা হলো পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বা ব্যাংক বই অনুযায়ী ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত। আমরা লিখব ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত। তো এটাই ছিল আমাদের গ প্রশ্নের উত্তর। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।